অরিন বসেই গল্প জুড়ে দিল। এর মধ্যেই আসরে এসে আহান উপস্থিত হলো। সকালে ঘুম ভাঙতেই নিহিলা পাশে অরিনের দিকে তাকালো। সে হেসে অরিনের গায়ে ভালোভাবে লিপ জড়িয়ে দিয়ে উঠে পড়ল। মেয়েটা বড্ড মিশুক। তা না হলে রাতে গল্প করতে করতে কেউ নিজের রুম ছেড়ে আরেকজনের সাথে এসে ঘুমোয়। নিহিলা নিজের প্রতি খুশি হলো। সে যদি এমন কোনো সিদ্ধান্ত না নিত তবে হয়তো এই জীবনে আর নিজের এমন কিছু মানুষের সাথেই আর মিলতে পারত না। এই মানুষগুলো এত ভালো অথচ তার পরিবারের সাথে মেলামেশা নেই। নিহিলা মোবাইল হাতে ছুঁয়ে সময় দেখে নিল। সকাল 7টা বাজে। বোধহয় এই ঘরেই এত তাড়াতাড়ি কেউ ওঠে না। কিন্তু সে তো শুয়ে থাকতে পারবে না। এই বাড়িতে এসেছে একদিন পূর্ণ হলো, কিন্তু এখনো বাড়িটা ঘুরে দেখা হয়নি ভালোভাবে। এরা উঠতে উঠতে একটু হাঁটাহাঁটি করা যাক। সে হাত ছুঁয়ে চুলের কাঁটা খুঁজলো, কিন্তু পেল না। নীলা লম্বা চুলগুলোকে হাত খোপা করার চেষ্টা করলো। যখন থেকে চুল লম্বা হয়েছে তখন থেকে সে চেষ্টা করত মায়েদের মতো করে হাত খোপা করার, কিন্তু পারত না। রেহনা বেগমই সবসময় কি সুন্দর করে তেল দিয়ে বেনি করে দিতেন, কিন্তু নিহিলার ইচ্ছে করত বেনি নয়, সে যেন মায়েদের মতো করে খোপাটা করে। তাই রেহনা বেগম ভালো মতো করে শক্ত করে চোখের নিমিষেই চুল খোপা করে দিতেন। অথচ নিহিলা এতদিনেও সেটা আয়ত্তে আনতে পারেনি। মায়েরা করার সময় মনে হয় কি সহজ, কিন্তু নিজের বেলায় বুঝতে পারা যায় নিহিলা দীর্ঘক্ষণ চুলের সাথে যুদ্ধ করে অবশেষে সফল হলো, কিন্তু তাও অনেক ঢিলা। তার মনে হচ্ছে বেশি নড়লেই আবার খুলে যাবে চুলগুলো। কি করা যায়? সে আশেপাশে তাকালো। ছোট্ট জিনিস কাটা সেটা কোথায় রেখেছে বুঝতে পারছে না। এদিকে চুল খোলা রাখার অভ্যাস তার নেই। এদিকে অরিনও ঘুমোচ্ছে, সামান্য কাটার জন্য মেয়েটার ঘুম ভাঙানোর প্রয়োজন নেই। তাই বাধ্য হয়ে ওইভাবেই ঢিলে করে খোপাটা করলো। সে উঠে দাঁড়িয়ে ওনাটা হাতে নিয়ে রুম থেকে বের হলো। রুম থেকে বের হতেই আশেপাশে অনেক নিস্তব্ধ লাগলো। বোঝাই যাচ্ছে সবাই ঘুম। নিহিলা আর ঘাটল না। এই দোতলার মাঝে রুমটা তাকে দেয়া হয়েছে। তার রুমের ডান পাশের গুলো অরিন, ফুপু, আহানের। বোধহয় তারা সবাই একদিকে, কিন্তু তার ডান পাশের রুমটা ভিন্ন মনে হচ্ছে। এই 4 রুমের মিলিয়ে যা জায়গা, ঠিক একই জায়গা ডান পাশেও আছে, কিন্তু রুম হয়তো একটি। নিহিলার আগ্রহ হলো। সে একটু হাঁটাহাঁটি করে রুম পেরিয়ে সামনে আসতেই কোণার দিকে নজর গেল। ওদিকে খোলা বারান্দার মতো লাগছে। অনেক আলোর রেখা মনে হচ্ছে। বোধহয় বাড়ির ডিজাইন করেই খোলা রেখেছে অর্ধেক, তাই বারান্দার সাথে একটা রুম ছিল। নীলা এগিয়ে গেল। সামনে গিয়ে তার চোখ জড়িয়ে গেল। এত রুচিবান মানুষও আছে বুঝি। মূলত রুমটার সাথে ব্যালকনির মতো বারান্দাটা লাগোয়া, তবে রুম পেরিয়ে শেষের দিকে এসেও কিছুটা খোলা রেখেছে, যাতে করে রুমের বাইরে থেকেও মানুষ বারান্দাটাতে আসতে পারে। সম্পূর্ণ সবুজে ঘেরা জায়গাটা। বিভিন্ন টবে গাছ, ফুল এসব লাগানো হয়েছে। কিছু কিছু গাছ আবার আকারে অনেক বড় হয়েছে। অনেক গাছের নাম না জানা ফুল ধরেছে। দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এত সবুজের মাঝে এক ছোট্ট দোলনাটা ও রাখা আছে। এত রুচিবান কে আছে এই ঘরে? এই রুমটা কার? অরিন তো কিছু বলেনি তারে। পর মুহূর্তেই নিহিলা নিজেই নিজের বোকামিতে হাসলো। কার আর হবে? ফুপুই নিশ্চয়ই এসব করেছেন। একটা গাছে অনেকগুলো গোলাপ ধরে আছে। নিহিলার চোখ ছলছল করে উঠল। বিদেশের মাটিতে এমন একটা ঘর সে আশা করেনি। সেও বাড়িতে থাকাকালীন কত গাছ লাগাতো। তার গাছগুলোর কথা মনে পড়ে গেল। গাছের কথা মনে হতেই সাফাত ভাইয়ের কথা মনে পড়ে গেল। নিহিলা গোলাপ গাছটির দিকে এগিয়ে গেল। পাশের দোলনাটিতে বসে গাছের ফুলগুলোর দিকে তাকালো। বাইরে দমকা হাওয়া আসার কারণে চুলের খোপা খুলে গেল। সে আর খোপা বাঁধার চেষ্টাই করলো না। কে আপনি? কোনো অচেনা পুরুষের কণ্ঠস্বর শুনে নিহিলা ওখানে থমকে গেল। সে পেছন ফিরে তাকানোর সাহস পেল না। তবুও নিজেকে শান্ত করেই পেছনে ফিরতে এক লম্বাটে সুদর্শন যুবককে দেখতে পেল। পরনে ট্রাউজার আর গেঞ্জি। তা দেখে সে আরো গুটিয়ে গেল। এই মেয়ে, আমি বলছি কে আপনি? বোবা নাকি? একটু চেঁচিয়ে রাহান কথাটি বলে উঠল। রিনা আহমেদ সবে রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে গিয়েছিল। মাঝেই ওদিক থেকে রাহানের কণ্ঠস্বর পেয়ে ছুটে গেল। গিয়ে বুঝতে পারল নিহিলার উপরেই চেঁচিয়েছিল। রাহান বাবা, এটা তোরে বলেছিলাম না, দেশ থেকে নিহিলা এসেছিল, তোর মেজো মামার মেয়ে নিহিলা। বলে তিনি নিহিলার দিকে তাকালেন। নিহিলা, এটা আমার বড় ছেলে রাহান। কারোর ঘরে অনুমতি না নিয়ে ঢোকা অভদ্রতা। তার উপর সে জায়গায় গিয়ে বসা, সেটা বোধহয় সেখানে বয়স পেরিয়েছে।
এবার নিহিলা মাথা তুলে তাকালো। সামান্য বারান্দায় এসেছে তাই বলে এত কথা মানার মতো নয়, আর তার উপর অতিথি। কোনো অতিথির সাথে এভাবে কথা বলা অভদ্রতা। সেটাও বোধহয় শেখানোর বয়স তোমার অনেক আগেই পেরিয়ে গিয়েছে। আর বারান্দাটা। নিহিলা আরও কিছু বলবে ভেবে রিনা আহমেদ নিহিলাকে নিয়ে যেতে লাগলেন। অতিথি এমন অভদ্র হয় না। এমনিতে দেখতে ছোট, কিন্তু মুখে কথার বুলি ফুটছে বড়দের মতো। বড়জনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখলে না। নিজেকে সংশোধন করো। আপনাকে বড় কে বলবে? শুধু গায়ে বড় হলেই হয় না, মাথার ঘিলুও থাকা লাগে। থাম তোরা, কি করছিস? আমি একজন মুরব্বি দাঁড়িয়ে আছি, আর তোরা আমাকে চোখেই দেখছিস না? প্রথম পরিচয় হলি কই একটু ভালোভাবে কথা বলবি তা না? আদরে ভাইজিকে সংশোধন করো, বেয়াদব মেয়ে। বলে রাহান ভেতরে চলে গেল। নিহিলা রিনা আহমেদের দিকে তাকাতেই তিনি তার হাত ধরে অনুনয়ের সুরে বলে উঠলেন, রাগ করিস না মা, আমার এই ছেলেটা হয়েছে ভিন্ন এমনই। যা বলবে উপরে সব বলে দেবে, কিন্তু মনটা ভালো। ওকে আমি আচ্ছা মতো বকে দেবো। রাগ করিস না মা। আরে না ফুপু, তুমি কেন ওর হয়ে কথা বলছো? তুমি তো কিছুই করনি। আচ্ছা আয়, কালকে মাঝরাতে রাহান এসেছিল, বিদায় জেগেছিলাম, তাই আজ উঠতে একটু দেরি হলো। আয় নাস্তা করে নিবি। তুমি যাও, আমি অনেককে নিয়ে আসবো। ঠিক আছে। বলে রিনা আহমেদ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। নিহিলার রাগ হলো। এই পরিবারের সব মানুষ একরকম, আর ওই মানুষটা একরকম। যেমন করে রুম ভাগ করেছে ঠিক মেঝেও তেমন। অর্ধেক জায়গায় এরা সবাই এক পাশে, আর অর্ধেক জায়গায় উনি এক পাশে। ঠিক হয়েছেও তেমন। ওরা এক মেরুর, আর এই লোকটা আরেক মেরুর। নিহিলার ভাবনায় এলো এমন অসভ্য মানুষও আছে নাকি তা জানা নেই। আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠল নিহিলা। আজকে থেকে ক্লাস শুরু। সে গায়ে চাদর দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। অদূরে কিছু গাছ দেখা যাচ্ছে, এখনো কনকনে শীত বিদ্যমান। নিহিলা চোখ ঘুরিয়ে দেখতে লাগলো। তার চেরি ব্লসম দেখার ইচ্ছে আছে, কিন্তু কোনো গাছে এমন নিদর্শন নেই। আজ অরিনকে বলবে। এতদিন তেমন একটা বের হওয়া হয়নি। অরিন আর সে একসাথে ভর্তি হয়েছে বিধায় নিহিলার অস্বস্তি একটু কম হচ্ছে, কারণ অন্তত একজন আছে তো সাথে। নিহিলা ফ্রেশ হয়ে অরিনকে টেনে তুলল। এখনও অরিন তার রুমেই থাকে। প্রথম যেদিন থেকে ছিল সেদিনের পরের রাত অরিন বালিশ নিয়ে চলে এসেছিল। তোমার কোনো সমস্যা হবে আমি যদি তোমার রুমে ভাগ বসাই? আরে না, কেন হবে? আসো। এমনিতেও বাড়িতে আমি আর রিহি একসাথেই থাকতাম, তাই এখানে খালি খালিই লাগবে। তুমি কিছু ভাববে ভেবেই বলিনি, তুমি নিজে থেকে এসেছো, অনেক খুশি হয়েছি। অরিন খুশি হয়ে বালিশ রেখে নিহিলাকে জড়িয়ে ধরল। আমারও খালি খালি লাগে জানো তো, এখন তুমি এসেছো বিধায় ভালোই সময় কাটে বাসায়। আগে তো আমি বাসায় থাকতামই না। নিহিলা ঘুমন্ত অরিনের দিকে তাকিয়ে হাসল। মেয়েটা একদম মায়ের মতোই মিশুক স্বভাবের হয়েছে। নয়তো কেই বা মাত্র কয়েকদিনের প্রথম দেখা মানুষটিকে এত আপন করে নিতে পারে। নিচ থেকে রিনা আহমেদের ডাক ভেসে আসলো। আর কতক্ষণ করবি তোরা? ক্লাসে দেরি হয়ে যাবে তো। নিহিলা আশি জবাব দিয়ে ঘড়ির দিকে তাকালো। আর বেশি সময় নেই। অরিনকে বার দিয়ে ডাকলো, কিন্তু অরিন পাশ ফিরে আবারও শুয়ে পড়ল। নিহিলা আগে ফ্রেশ হয়ে এলো, তারপর অরিনের গায়ের থেকে ল্যাপ টেনে নিতেই অরিন চোখ মুখ কুঁচকে উঠে গেল। এই নিহি, এমন করছিস কেন? ঘড়ি দেখুন ম্যাম, আজকে না ক্লাস। নিহিলার কথা শুনে অরিন ধরফরিয়ে উঠে বসলো। ক্লাসের কথা তার একদমই মাথায় ছিল না। অরিন ওয়াশরুম থেকে বের হতে হতে নিহিলা একেবারে তৈরি হয়ে নিল। একটা লং নীল কুর্তির সাথে চুলগুলো একপাশে বেনি করে নিল, সাথে সাদা ওড়নাটা গলায় পেঁচিয়ে নিল। অরিন বেরিয়ে নিহিলার দিকে এগিয়ে গেল। নিহিলা সামনে হাতে মুড়ে বসে বুকে হাত দিয়ে প্রেমের প্রস্তাব দেওয়ার ভান করল। হাই মেরি জান, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে মন দিয়ে ফেলেছি। আর আজ তো আমি মরেই যাব। প্লিজ, আর অন্য ছেলেটা মরে যাওয়ার আগে আমার প্রস্তাবটা গ্রহণ করে ধন্য করুন ম্যাম। নিহিলা অরিনের মাথায় গাঁটটা দিল। হয়েছে, এত ঢঙ্কাটা লাগবে না, আপনি আরো বেশি সুন্দরী। এবার আসুন। নিহিলা অরিনের মাথায় গাঁটটা মেরে তুলে দিল। অরিন আরও কিছু বলতে নিয়েছিল, কিন্তু নিহিলা জোর করে তৈরি হতে পাঠিয়ে দিল। দেখলে মেয়েগুলোকে সেই কখন ডেকে এসেছি, এখনো আসার নাম গন্ধ নেই। মা, আরেকবার ডাক দাও, আমার দেরি হচ্ছে। দাঁড়া বাবা, যাচ্ছি। এতক্ষণ লাগে মেয়েগুলোর আসতে? নিশ্চয়ই অরিন পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমার এই মেয়েটাও হয়েছে না ঘুম কাতরে। বলতে বলতে তিনি সিঁড়ি দিয়ে উঠতে নিতেই নিহিলা অরিন চলে আসলেন।
মাশাল্লাহ, কি সুন্দর লাগছে আমার দুই পুতুলকে। রিনা আহমেদ এগিয়ে এলে নিহিলা অরিনের দিকে। রিনা আহমেদ নিহিলার গালে পরম আদরে হাত রেখে অরিনের উদ্দেশ্যে বলা শুরু করলো। জানিস, আমার ভাইজানের চেহারাও অনেক সুন্দর ছিল। সুদর্শন মানুষের কাতারে ভাইজান পড়বেই। নিহিও বাবার মতো চেহারা পেয়েছে। আমি তো সবসময় হিংসা করে বলতাম, ছেলে হয়ে চেহারা এত সুন্দর হবার দরকার কি। সব সময় সে আর আমি ঝগড়াতেই মেতে থাকতাম। থাক, অন্তত চেহারাটা ভাইয়ের পেয়ে ভালো হয়েছে। ভাইজানের অস্তিত্ব মনে হয়, মনে পড়ে অনেক। বলতে বলতে তিনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিলেন। ফুপুর কথায় নিহিলারও বাবাকে মনে পড়ে গেল। বাবাকে কি জিনিস সেটা বোঝার পর আর অনুভব করতে পারেনি, যদিও আমার সে অনুভবটা হতে দেয়নি। কিন্তু বাবা তো বাবাই, বাবার স্থান কি আর কেউ নিতে পারে? নিহিলার মন খারাপ হয়ে গেল, চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে চোখের পলক ফেললে পানিগুলো ঝর্ণার রূপ নেবে। আমি বেরোবো। এই, তোরা তাড়াতাড়ি নাস্তা করে নে, রাহান অফিসে যাবার সময় নামিয়ে দিয়ে যাবে। বলে তিনি তাড়াহুড়ো করে ফিরে টেবিলের দিকে এগিয়ে গেলেন। ঘরের প্রতিটা সদস্য বুঝতে পারল তিনি নিজের মন খারাপকে লুকোনোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নীলা খাবারের প্লেট নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তার আজ আর খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু পাশে সবাই আছে বিধায় বাধ্য হয়ে খাবার নিয়েছে। অরিন, দ্রুত করো। রাহানের বলা কথা শুনে অরিন ভাইয়ের দিকে তাকালো। সে বুঝতে পারল না এমন কেন বলল তার ভাই। সে তো ঠিকই খাচ্ছে। পাশে নিহিলার দিকে তাকাতেই বুঝতে পারল। এই নিহি, তাড়াতাড়ি খেয়ে নে। আমার খাওয়া শেষ, তুই শেষ কর। শেষ মানে? কিছুই তো খেলি না। রিনা আহমেদ রেগে বলে উঠলেন। উপপু, এটা নিয়ে চিন্তা করো না তো। বলে সে অরিনের দিকে তাকাতেই অরিনও উঠে পড়ল। রাহান লক্ষ্য করল নিহিলাকে। সে বসা থেকে উঠে আগে আগে বেরিয়ে যেতে যেতে অরিনের উদ্দেশ্যে ডাক দিল। আমি যাচ্ছি। দাঁড় না ভাইয়া, আমরা আসবো তো। বলে অরিন নিহিলাকে নিয়ে রাহানের পিছু নিল। সিঁড়ির কাছে আসতেই রাহান দাঁড়িয়ে পড়ল। তোর কি হাঁটতে পারিস না? কলি করে নেওয়া লাগবে। পারি তো। অরিন মিনমিনিয়ে মাথা নিচু করে জবাব দিল। তো দাঁড়াতে কেন বলছিস? রাহান বেরিয়ে যেতেই অরিন আর নিহিলা রিনা আহমেদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে বসেও নিহিলার মন খারাপ ছিল। সে জানালার ধারে মুখ বের করে দিল। জাপানের বাতাস কি স্নিগ্ধ লাগছে। চেরি ব্লসমের দেশ, অথচ এই কয়েকদিন সে বেরই হলো না। নিহিলা, ঠান্ডা লাগবে, মাথা ঠুকে ফেল। অরিন, চেরি ব্লসম চোখে পড়ছে না যে? নিহিলার কথা শুনে অরিন হাসল। এখন না, শীত শেষ হলে এগুলো ফুটবে। এখন তো শীত রয়ে গিয়েছে। নিহিলা আর জবাব দিল না। সে জানালার কাছে মাথা হেলান দিয়ে বাইরের দিকে দৃষ্টি দিল। তার জীবনটা এমন কেন? যদি বাবা থাকতো তবে হয়তো আজকের পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম হতো। সবার বাবা ডাক শুনলেও তার বুকের ভিতর কোথাও যেন চিনচিনে ব্যথা অনুভব হয়। নিহিলার মন খারাপ সেটা বুঝতে পেরে অরিন একের পর এক কথা বলেই নিহিলাকে হাসানোর চেষ্টা করল। নিহিলাও চুপচাপ সায় জানাচ্ছে। অরিন, রাহানের এমন ধমক শুনে অরিন চুপ হয়ে গেল। সে তো ভুলেই গিয়েছিল গাড়িটা তার ভাই চালাচ্ছে। নিহিলা গাড়ির সামনের আয়না দিয়ে ড্রাইভিং সিটে বসা রাহানের দিকে বার দুয়েক তাকালো। দেখে মনে হচ্ছে ভারী বিরক্ত। বোনের জন্য তো বিরক্ত হবে না স্বাভাবিক, তাহলে কি কোনোভাবে নিহিলার উপস্থিতিতে বিরক্ত বোধ হচ্ছে লোকটার? নিহিলা ভাবলো হতেই পারে। আচ্ছা, লোকটা কি ছোটবেলা থেকেই এমন? সবসময় এমন গোমট ভাব নিয়ে কেন থাকে? নিজেও তো পরিবারের সাথে হাসি খুশি থাকতে পারে। ভার্সিটির গেটে নিহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অরিন পিছু ফিরে আবারও নিহিলার দিকে এগিয়ে এলো। এতদিন পরে তার স্বপ্ন পূরণ হলো। তার এখনও বিশ্বাসই হচ্ছে না যে সে তার স্বপ্নের দেশে পড়তে এসেছে, চেরি ব্লসমের দেশে। সে বিড়বিড় করে ভার্সিটির নামটি উচ্চারণ করলো। তার মনে হচ্ছে এসব নিছকই স্বপ্ন। অরিন পিছু ফিরে নিহিলাকে ভার্সিটির সাইনবোর্ডের দিকে তাকিয়ে বিড়বিড় করতে দেখে হেসে এগিয়ে আসলো। হাতে জোরে চিমটি পাওয়ায় নিহিলা ব্যথায় চোখ মুখ কুঁচকে চেঁচিয়ে উঠল। তার চিৎকার শুনে আশেপাশের কয়েকজন স্টুডেন্ট তার দিকে অদ্ভুত চোখে ফিরে তাকালো। নিহিলা চোখ খুলে আশেপাশের পরিস্থিতি দেখে অরিনকে বিড়বিড় করে গালি দিল। অরিন নিহিলার এমন রাগের চাহনি দেখে হেসে দিল। তুই স্বপ্ন ভেবে তাকিয়েছিলি, তাই আমি চিমটি দিয়ে বুঝাতে চাইলাম যে এটা স্বপ্ন নয়। বাট দুঃখিত, চিমটিটা জোরে পড়ে গেছে রে।
নিহিলা আশেপাশে তাকিয়ে অরিনকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, যার অর্থ তোরে আমি পরে দেখে নেব। অরিন হেসে এগিয়ে গেল। নিহিলার একদিকে খুশি লাগলেও অন্যদিকে ভেতরে ভেতরে অনেক পরিমাণ অস্বস্তি এসে ভর করছে। এত এত অচেনা, তার উপর ভিনদেশের মানুষের সাথে সে কি মানিয়ে নিতে পারবে? পরবর্তীতে অরিনের কথা মনে পড়তে একটু স্বস্তি বোধ হলো, কিন্তু অরিনের তো অভ্যাস আছে। নিহিলা কি আদেও মিশতে পারবে? কারো ধাক্কায় সম্বিত ফিরে পেতেই পাশে তাকাতেই দেখলো অরিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে, কি এত ভাবছিস? আজকে এত ভাবনি পড়ছিস কেন? কিছু না, চল। বলে নিহিলা পা বাড়ালো। অরিন নিহিলার সাথে হাঁটতে হাঁটতে উদ্দেশ্য করে বলল, অস্বস্তি হচ্ছে? আর তাছাড়া সকাল থেকে মন খারাপ। সমস্যা নেই, এখানে আমরা বন্ধুরা সবাই আছি, সবাই একই ভার্সিটিতে ভর্তি হয়েছি। তুইও বেশ মিশে যাবি দেখিস। আর জানিস অরিন আছে না, ডর কিসের? শেষের কথাটি শুনে নিহিলা হেসে অরিনের দিকে তাকাতেই সেও হেসে দিল। ক্লাসে ঢুকতেই নিহিলা আশেপাশে তাকালো। অরিন এগিয়ে নিহিলার উদ্দেশ্যে বলল, ওরা সবাই ক্যান্টিনে আছে, চল। কারা? আমার ফ্রেন্ডরা। চল। ক্যান্টিনে যেতে অরিন সবার সাথে কুশলাদি বিনিময় করে নিহিলার দিকে তাকালো। অরিন বলার আগে তাদের দৃষ্টি অরিনের সাথে থাকা মেয়েটার দিকে। রনও এগিয়ে এলো। ইউ বেঙ্গলি রাইটার? নিহিলা হাঁ বোধক মাথা নাড়তেই অরিন এগিয়ে এলো। কি ব্যাপার রনু, খুব তাড়াতাড়ি চিনে নিলি যে? অরিনের কথা শুনে রনও মাথা চুলকে হাসার চেষ্টা করলো। তা দেখে অরিন সহ বাকি দুজনও হেসে দিল। অরিন নিহিলাকে উদ্দেশ্য করে একে একে রন, লিনি, রিকের সাথে পরিচয় করিয়ে দিল। এরা সবাই এদেশেরই, সবাই অরিনের মতোই ফর্সা। আর হবে নাই বা কেন, এদেশের বলে কথা। আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গিয়ে ক্লাস শেষ করলো। আড্ডা বলতে মূলত নিহিলা চুপচাপই ছিল, কিন্তু অন্যরা আড্ডা দিয়েছে। এরা খুব তাড়াতাড়ি নিহিলার সাথে মিশে গেল। আসার আগে যতটুকু অস্বস্তি ছিল তা যেন নিমিষেই এরা কাটিয়ে দিয়েছে। আশার বাইরে পেয়ে গেছে নিহিলা। সব মিলিয়ে দিনটা আশার বাইরেই ভালো কেটেছে। ভিনদেশের প্রতি থাকা ধারণাটা পাল্টে গেল। এরা খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। যাক, অস্বস্তি একেবারের জন্য মিলিয়ে গেল। বিকেলে অরিন নিহিলাকে নিয়ে বের হওয়ার জন্য তৈরি হতে লাগলো। এই প্রথম বোধহয় এভাবে বের হওয়া হবে। সব সময়ের মতো অরিন শার্ট জামাই পরল, আর নিহিলা লং কুর্তি আর বেনি। নিহিলা অরিনের দিকে একবার তাকালো। অরিন আয়না দেখে চুলগুলো আরেকটু আশ্রিয়ে নিচ্ছিল। কি দেখছিস অমন করে? অরিন নিহিলার থেকে ফিরে তাকালো। এসব এখানকার স্বাভাবিক ব্যাপার, তুই প্রথম আসছিলি তে অদ্ভুত লাগছে। বলে নিহিলা রুম ছেড়ে বেরিয়ে গেল। নিহিলাকে বের হতে দেখে অরিনও পার্স নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। রাস্তায় বের হয়ে নিহিলা আশেপাশে তাকালো। আজ তারা হেঁটেই যাবে। অরিন গাড়ি নিতে চেয়েছিল, কিন্তু নিহিলা বারণ করেছে, কারণ দেশে থাকাকালীন প্রায় সময় হেঁটেই এখানে ওখানে যাওয়া হতো। এখানে এসে একটু হাঁটাহাঁটি হয়নি। মূলত রাস্তা উপভোগ করবে সেই ভাবনা থেকেই নিহিলা হাঁটার প্ল্যান করে। তার সাথে বাধ্য হয়ে অরিনেরও হাঁটতে হচ্ছে। নিহিলা আর চোখে অরিনের দিকে তাকিয়ে হাসলো। মেয়েটার হাঁটার একদম অভ্যাস নেই বিধায় চেহারা মলিন। গাড়ি বল। নিহিলার কথা শুনেই অরিন দাঁড়িয়ে পড়ল। প্রথমে না নিবি বলছিলি? অরিন ভ্রুকুচকে তাকাতেই নিহিলা হাসলো। আমার কোনো সমস্যা হচ্ছে না, তোর জন্যই বললাম। অরিন সাথে সাথেই ফোন করে রিনা আহমেদকে গাড়ির কথা বলল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই গাড়ি আসতেই অরিন আর নিহিলা থমকে গেল। তাদের সব আনন্দ যেন মুহূর্তের মধ্যেই উবে গেল। মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো। রাহানের বলা কথা কানে যেতেই অরিন নিহিলাকে টেনে গাড়িতে বসালো। ওদের এখন ভীষণ আফসোস হচ্ছে কেন যে গাড়ির কথা বাড়িতে বলতে গেল। প্রথমে যদি নিয়ে আসতাম তাহলে আমাদের আনন্দ মাটি হতো না। তখন রায়ান ভাই রুমেই ছিল, খেয়াল করতো না। অরিন গাড়িতেই উঠে নিহিলার দিকে তাকালো। সেও তাকাতেই অরিন এক গাদা গালি দিল, যার অর্থ তোর জন্যই হয়েছে সব। প্রথমে যদি নিয়ে আসতাম তবে এই পরিস্থিতি হতো না। নিহিলা অরিনের দৃষ্টির পরোয়া না করে জানালার বাইরের দিকে দৃষ্টি দিল। ভাইয়া, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? বিকেলে একা দুইটা মেয়ে বের হয়ে সাহস কিভাবে করেছিস? আরে হবে না এমন ভাইয়া, শুনলাম কিছুটা দূরে একটা মেলা হচ্ছে। অরিনের কথা শুনেই রাহানও চুপ রইল। কই নিয়ে যাচ্ছ ভাইয়া? অরিনের আবার কথা বলা শুনেই রাহান তাকালো। মেলায়।
কথাটি শুনে নিহিলা উপরে ভার দেখালো, ভেতরে ভেতরে ভারী খুশি হলো। বাংলাদেশের মানুষের আনাগোনার মধ্যে থাকতে থাকতে এখন এরকম নীরব জায়গা ভালো লাগে না। নিহিলা জানে না এখানে মেলা কেমন হয়, তাই সে ভারী উৎসুক। গাড়ি থেকে নেমেই অরিন আর নিহিলা আশেপাশে তাকালো। অনেক মানুষের ভিড়। এত মানুষের ভিড়ে কোনো সময় তারা একে অপরকে হারিয়ে ফেলে। তারা আর এগিয়ে যাওয়ার সাহসী পেল না। রাহান গাড়ি একদিকে সাইড করে রেখে এগিয়ে এসে দাঁড়াতেই আশেপাশে অনেক মানুষ দেখে সে নিজেও নিজেকে গালি দিল। অরিন বলেছে বলেই যে সে কেন এখানে আনতে গেল, এত মানুষের ভিড়, কিন্তু এখন তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। রাহান অরিনের হাত ধরল। নিহিলার দিকে তাকাতেই নিহিলাও ওই পাশে গিয়ে অরিনের পেছনে নিল। কিছু সময় যেতেই একদল লোকের ভিড়ে নিহিলা অরিনের হাত ছুটে পেছনে পড়ে গেল। রাহান এগিয়ে এসে সামনের দিকে তাকাতেই তার অপর হাতটা নিহিলার দিকে বাড়িয়ে দিল।